4 দিন পরে কথা। আজ সকালে নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেব চট্টগ্রাম থেকে রওনা হন নিজেদের বাসভবনের উদ্দেশ্যে। ওনারা চলে যাওয়ার পর থেকে রোদেলার খুব মন খারাপ লাগছে। বাসাটা কেমন ফাঁকা হয়ে গেল। তাহসিনও বাসায় নেই। এই খালি বাসায় যেন তার দম বন্ধ লাগছে। নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেব যাওয়ার পর রোদেলার কাজেই সময় কেটে যায়। এরপর গোসল সেরে খাওয়া দাওয়া করে ঘুম দেয়। ঘুম থেকে ওঠার পরেই আর তার ভালো লাগছে না। উপন্যাসের বই নিয়ে বসেছিল, কিন্তু বই পড়তেও মন বসছে না। কোনো কিছু না পেয়ে কান্না করা শুরু করলো। তার মনটা কেমনও যেন ভারী লাগছে। কান্না করে মনটা হালকা করতে চাইছে। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। একা বাসায় তাকে সামলানোরও কেউ নেই। অনেকক্ষণ যাবৎ কান্না করার ফলে এখন তার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। সে কান্না ভেজা চোখে বারান্দার দেয়ালে পিঠ ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার নিজের মায়ের কথা মনে পড়ছে রুহির কথা আর তার বাবার কথা। বাবা নিশ্চয় তাকে ছাড়া খুব ভালো আছেন। এখানে আসার পর থেকে তার বাবা তার কোনো খোঁজই নেন না। রোদেলা 2-3 দিন ফোন করে খোঁজ নিয়েছে। যখন বুঝতে পারল এতে তার বাবা বিরক্ত হন, তখন থেকে সেও আর ফোন করে খোঁজ নেয়নি। বাবা তাকে ছাড়া নিশ্চয়ই খুব শান্তিতে আছেন। আর যে একটা মেয়ে আছে সেটা নিশ্চয়ই ভুলে বসেছেন। রোদেলা আকাশের দিকে তাকিয়ে বলল, মা, তুমি কেন চলে গেলে? তুমি না গেলে তো আমি আমার বাবার আদর থেকে আর বঞ্চিত হতাম না। সৎ মাটার বাবার জীবনে এসে আমাকে দূরে সরিয়ে দিল। তুমি থাকলে তো আর এমনটা হতো না। কেন চলে গেলে তুমি? বলো না মা, কেন চলে গেলে? থেমে, অবশ্য তোমাদের আদর থেকে বঞ্চিত হব দেখে সৃষ্টিকর্তা আমার জীবনে অমন শ্বশুর শাশুড়ি দিয়েছেন। তারা কখনোই বুঝতে দেন না আমি তাদের রক্তের সম্পর্কের কেউ নই। আমাকে জানো তো খুব স্নেহ করে, একদম নিজের সন্তানের মতো। ভাগ্য করে অমন শ্বশুর শাশুড়ি পেয়েছি। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক। রোদেলা অনেকটা সময় বারান্দায় সময় কাটালো। একটা সময় কাঁদতে কাঁদতে বারান্দার মেঝেতে হাত পা গুটিয়ে ঘুমিয়ে পড়ল। তাহসিন ফিরে রোদেলার এই অবস্থা দেখে আঁতকে উঠল। ওর লালচে আর ফোলা চোখ দেখে তাহসিনের বুকটা যেন মুচড়ে উঠল। রোদেলার এই অবস্থার কারণ জিজ্ঞেস করতে জানতে পারল রোদেলার মায়ের কথা মনে পড়েছে। আর তাছাড়াও তার শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর বাসাটা ফাঁকা থাকায় এতটা কষ্ট লেগেছে। তাহসিন ওর কথা শুনে কি করবে বুঝে উঠতে পারল না। তাহসিন রোদেলাকে হাত মুখ ধুইয়ে দিয়ে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিল এবং নিজেও খেলো। এরপর রুমে এসে রোদেলার মন খারাপ দেখে জিজ্ঞেস করলো, কী করলে তোমার মন ভালো হবে? রোদেলা একটু ভাবলো, তারপর বলল, এই রাতের সেনানিবাসটা একটু ঘুরে দেখতে চাই। বাইরের হাওয়াটা গায়ে মাখতে চাই। আমাকে পুরো সেনানিবাসে ঘোরাবেন মাহমুদ সাহেব? তাহসিন একটু ভাবলো, তারপর হাত বাড়িয়ে বলল, তাহলে তাই হোক, চলো তবে। রোদেলা তাহসিনের হাতের ওপর হাত রাখলে তাহসিন রোদেলার নরম হাতখানা মুঠোতে পড়ে হাঁটা শুরু করলো। ল্যাম্পপোস্টের আলোতে পুরো ক্যান্টনমেন্ট আলোকিত হয়ে আছে। মাঝে মাঝে গাছের পাতা নড়ে শীতল হাওয়া বয়ে দিচ্ছে। শীতল হাওয়া ওদের দুজনের শরীর জুড়িয়ে দিচ্ছে। এই নীরব নিস্তব্ধতা ঘেরা জায়গাটিতে মোটেরাও রোদেলার ভয় লাগছে না, কারণ তার সাথে তার মাহমুদ সাহেব আছে। রোদেলার হাত এখনও তাহসিনের হাতের মুঠোতে। রোদেলা খুব শান্তি পাচ্ছে। এক নিমিষে যেন রোদেলার মন ভালো হয়ে গেল। অবশেষে রোদেলা রিয়েলাইজ করতে পারল তার শত মন খারাপেও এই মানুষটার কাছে টিকে থাকার নয়। এই মানুষটার সান্নিধ্যে মন খারাপরা যেন লেজ গুটিয়ে পালায়। এই মানুষটাই যেন তার মন খারাপের ঔষধ। পুরো ক্যান্টনমেন্ট ঘুরে তাহসিন রোদেলাকে নিয়ে ছোট্ট জলাশয়টার কাছে এলো। এই জলাশয় এখনও পদ্ম ফুলে ভরে আছে। পদ্ম বিলটার পানির ওপর চাঁদের আলো পড়ছে। বাতাসে পানির ঢেউ দোলার সাথে সাথে চাঁদের আলো ঝলমলাচ্ছে। দেখতে দারুণ লাগছে। রোদেলা পদ্ম বিলে পা ডুবিয়ে বসলো। তার দেখা দেখি তাহসিনও পা ডুবিয়ে বসলো। দুইজন দুজনের হাত ধরে বসে আছে। রোদেলা তাহসিনের কাঁধে মাথা রেখে পদ্ম ফুলগুলোর দিকে তাকিয়ে রইল, আর তাহসিন চাঁদের দিকে তাকিয়ে রইল। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকলো। অবশেষে নীরবতা ভাঙিয়ে কথা বলল রোদেলা। সে তাহসিনের কাঁধে মাথা রেখে বলল, জানেন তো মাহমুদ সাহেব, আমার এই ঠুনকো জীবনে আমি কখনো আশা করিনি আপনার মতো একজন মানুষকে পাবো। মা মরে যাবার পর কখনো সুখ জিনিসটার কথা ভাবিনি, ভাবার সময়ই পাইনি। যখন আপনার সাথে আমার বিয়ে ঠিক হলো তখন বিয়ে সম্পর্কে অতটা ধারণা ছিল না। যতটুকু ধারণা পেয়েছি সবটাই ছিল ভয়ার্ত। সব মিলিয়ে নিজে কেমন গুটিয়ে গেলাম। বিয়ের দিন যখন হইচই হলো যে আমার নাকি বিয়ে ভেঙে গিয়েছে, আমার নাকি আর বিয়ে হবে না, আমার কপাল পড়ল। তখনও আমি ছিলাম শান্ত নির্জীব।
অথচ এর আগেই কিন্তু কাজী সাহেব আমাকে দিয়ে কবুল বলিয়ে তবে আপনার কাছে গিয়েছিলেন। কবুল বলে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিলামও। বলতে গেলে অর্ধেক বিয়ে তখনই হয়ে গিয়েছিল। এমন একটা পরিস্থিতিতেও আমি কেমন চুপ হয়েছিলাম। অন্য কোনো মেয়ে হলে হয়তো বা তখনই কান্না করে দিত। অথচ আমার যেন কোনো অনুভূতিই কাজ করছিল না। কী করা উচিত আমি নিজেই ভেবে উঠতে পারছিলাম না। এত সব ভাবনার মাঝে শুনলাম সকালে আলহামদুলিল্লাহ শব্দ, খুশির হংকার। বর নাকি কবুল বলেছে, বিয়ে নাকি ভাঙেনি, বিয়ে হয়ে গিয়েছে। কেউ কেউ এসে আমাকে মিষ্টিও খাইয়ে দিল। অথচ যাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম তাকে কিন্তু তখনও দেখিনি। না দেখে বিয়ে করে নিলাম। বিয়ের দিন যখন আপনি আমাকে রেখে বাসায় চলে এলেন তখন কেউ কেউ বললেন স্বামীর সুখ নাকি আমার ভাগ্যে নেই। আরও অনেক ধরনের কথা শুনিয়েছে। আমি আমার নিয়তি বলে মেনে নিলাম। এইটুকু বলে একটু থামলো। এরপর আবার বলা শুরু করলো। বিয়ের প্রথম রাতে যখন আপনি ঘরে এলেন আমার সাথে টুকটাক কথাবার্তা বললেন, আমার ধারণা কিছুটা বদলে গেল। মনে হলো মানুষটা ততটাও খারাপ নয়। মাত্র 4 দিনের পরিচয়ে আপনি আবার দূরে চলে গেলেন। এই 4 দিনের পরিচয় মানুষটার জন্য আমার মন যে কতটা পড়েছে সেটা বলে বোঝাতে পারবো না। যখন অভিমান করে আপনার সাথে কথা বলা বন্ধ করেছি প্রতিটি রাতেই আমি কান্না করেছি। এরপর যে রাতে আমাকে সারপ্রাইজ দিতে আপনি বাসায় ফিরলেন, বিশ্বাস করেন মেজর, আমি খুব খুশি হয়েছিলাম। এতটা খুশি আমি হয়তোবা কখনোই হইনি। সমুদ্রে যে আমার প্রতি আপনার এতটা যত্ন, আমি ক্ষণে ক্ষণে মুগ্ধ হতাম। সমুদ্রে ভেসে যাওয়ার মুহূর্তে আপনি নিজের কথা না ভেবে আমাকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিলেন। এরপর আমাকে পাড়ে এনে শক্ত করে নিজের বাহুডোরে জড়িয়ে রাখলেন, যেন ছাড়লে আমি হারিয়ে যাব। আমাকে হারানোর এতটা ভয় পেলেন। আমি তখনই বুঝে গিয়েছি আপনি আমাকে ভালোবাসেন। আমার ভালোবাসাটুকু তখনও আমি টের পাইনি। টের পেলাম যেদিন আপনি ফের ক্যান্টনমেন্টে ফিরে আসেন, আর আমার অন্তর যেন পুড়ে যায়। এরপর দিন থেকে কিছুক্ষণ বাদেই আপনাকে খুঁজতাম। আপনার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে কাঁদতাম। আপনার হাতটা একটু ধরতে চাইতাম। হুটহাট আমাকে লজ্জায় ফেলা কথাগুলো ভেবে কখনো হেসে ফেলতাম। এই হাসির মাঝে আবার কেঁদে উঠতাম। কখনো কখনো কাঁদতে কাঁদতে রাত কেটে যেত। মন চাইতো আপনার কাছে ছুটতে চাই। নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হতো। তখন আমি একটু একটু করে বুঝতে পারি আমি হয়তোবা আপনাকে ভালোবাসি। এরকম করে প্রায় 1টা মাস কাটলো। এরপর তো মা আর বাবার জন্যই আপনার কাছে আসা। এখানে এসে আস্তে আস্তে আপনাকে চেনা, তারপর বন্ধুত্ব, তারপর ভালোবাসা। অবশ্য এখানে এসে আমি পুরোপুরি শিওর হয়ে যে আপনাকে কী পরিমাণে ভালোবেসে ফেলেছি। যে সেদিন যখন রাতে আপনি বাসায় ফিরলেন না, আপনাকে হারানোর ভয় আমাকে জেঁকে ধরেছিল। সেদিনই আমি বুঝে গিয়েছি এই রোদেলা তার মেজরকে ভয়াবহ ভালোবেসে ফেলেছে। সেদিনই বুঝে গিয়েছি আপনাকে ছাড়া আমি একটা রাতও কাটাতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। থেমে আমাদের এই প্রায় 1 বছরের সংসার জীবনে এসে আজ আমার বলতে ইচ্ছে করছে আমি ভাগ্য করে আপনাকে পেয়েছি। নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি যার ফলে আপনাকে পেয়েছি। এই তো আর কটা দিন বাদেই আমাদের বিবাহের 1 বছর পূর্ণ হয়ে যাবে। এই 1 বছরে আমাদের মাঝে কত রাগ অভিমান হয়েছে। যদি আমি বেশি অভিমান করেছি তাও আপনার থেকে দূরে থাকা অবস্থাতেই। এইখানে এসে তো রাগ অভিমান কোনোটাই হয়নি। সে যাই হোক, রাগ অভিমান ভালোবাসা সব মিলিয়ে তো সংসার, তাই না? আপনি আমার জীবনে না এলে আমি বুঝতেই পারতাম না সুখ কী জিনিস, আর না পেতাম ভাগ্য করে আমার শ্বশুর শাশুড়ি। বিয়ের আগে ভাবতাম আমার মতো হতভাগিনী আর দুটো হয়তো নেই। অথচ আপনাকে পেয়ে মনে হলো আমার মতো ভাগ্যবতী কজন আছে। আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানবী মনে হয়। অবশ্যই আমি সুখী মানবী। যে মেয়ের স্বামী তার সুখ দুঃখের সাথী, ইচ্ছে পূরণের সাথী, সে মেয়ে ভাগ্যবতী না হয়ে পারে কি? রোদেলা থামলো। এতক্ষণ পদ্ম ফুলের দিকে তাকিয়ে কথাগুলো বলেছে, আর তাহসিন চাঁদের থেকে চোখ সরিয়ে রোদেলার দিকে তাকিয়ে মনোযোগে শ্রোতার ন্যায় কথাগুলো শুনছিল। রোদেলা এবার তাহসিনের দিকে সরাসরি তাকালো, বলল, জনাব মাহমুদ, আপনার মাইমুন আপনাকে অনেক বেশি ভালোবাসে, নিজের থেকেও বেশি। আপনি মানুষটা সব সময় আপনার মাইমুনের পাশে থেকে যেন। আপনি বিহীন আপনার মাইমুন কখনোই যে ভালো থাকবে না। কষ্ট করে হলেও সবসময় তাকে ভালোবেসে যেন। তাহসিন 2 হাতের আঁচলে রোদেলার গাল টেনে এনে কপালে চুমু খেলো। তারপর বলল, তোমার জনা বলে তোমাকে বড্ড ভালোবাসে এবং সে প্রতিশ্রুতি দিচ্ছে জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমাকে ভালোবেসে তোমার পাশে থেকে যাবে মাইমুন। থেমে, জানো তো মাইমুন, আমিও কিন্তু বিয়ের আগে তোমাকে দেখিনি। মায়ের উপরই সমস্ত দায়িত্ব দিয়েছিলাম। মায়ের পছন্দের পাত্রী ছিলে তুমি। এরপর যেদিন বিয়ে করতে গেলাম সেদিন শুনলাম তোমার 18 বছর হয়নি। এটা শুনে নিজের রাগ সামলাতে পারলাম না।
আমি একজন মেজর হয়ে কি করে বাল্যবিবাহ করি? আর তোমার সাথে তোমার বয়সের ডিফারেন্স ছিল গুনে গুনে 12 বছরের। বেশ ছোট তুমি আমার থেকে। সবটা ভেবে আমি এই মুহূর্তে জানাই বিয়ে করব না। এরপর মা আমাকে অনেক বুঝিয়ে রাজি করান। বিয়ে করার পরপরই উপর মহল থেকে কিছু ইম্পর্ট্যান্ট কাজ পড়ে যায়, যার দরুন তোমাকে রেখেই আমার আগে ফিরতে হয়। আমার উচিত ছিল তোমাকে জানিয়ে ফেরা, বাট সেই মুহূর্তে মাথায় রাগ ছিল। বলতে গেলে নিজের ইচ্ছের বিরুদ্ধে যেই বিয়েটা করি, তাই অত শত না ভেবে বাসায় চলে আসি। এবার বিয়ের প্রথম রাতে যখন রুমে ঢুকে তোমাকে দেখি, তখনই কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। এরপর যখন তুমি আমার হাতের আঙুলটা আঁকড়ে ধরে ঘুমালে, তখন কিন্তু আমি জেগেই ছিলাম। তুমি বুঝতে পারোনি। যে মেয়েটা আমাকে এভাবে আঁকড়ে ধরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাকে কি করে ভালো না বেসে থাকা যায় বলো? সে রাতেই আমি বুঝে ফেলি এই ছোট্ট কিশোরী আমার হৃদয়ে জায়গা করে নেবে। জানো তো, তোমাকে রেখে যখন এখানে চলে আসি, তখন আমার নিজের কাছেও বেশ কষ্ট লাগছিল, কিন্তু কিছুই যে করা ছিল না। তোমার অভিমান ছিল তোমার সাথে আমি কথা বলতাম না কেন, কিন্তু বিশ্বাস করো, তোমার সাথে কথা বললে আমার কষ্ট হতো। এর উপর তুমি যখন কাঁদতে আরও বেশি খারাপ লাগতো। মন চাইতো সব ছেড়ে ছুড়ে তোমার কাছে ছুটতে চাই, কিন্তু সেটা সম্ভব ছিল না। তোমার সাথে কথা বললে নিজেকে আমি সামলাতে পারতাম না, এই জন্য আমি কথা বলতাম না, আর সময়ও তো পেতাম না। জানো তো, তোমাকে যেদিন সারপ্রাইজ দিতে যাই, সেদিন তুমি ঘুমাচ্ছিলে। আমি মন ভরে ওই আবছা আলোতে আমার মাইমুনের মায়াবী চেহারাটা দেখি। তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়টাও ছিল দারুণ, কিন্তু যখন তুমি সমুদ্রের ঢেউয়ের সাথে বাঁচার যুদ্ধ করছিলে, সেটা দেখে যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আমি খুব ভয় পেয়েছিলাম, তাই তো অমন করে তোমাকে জড়িয়ে রাখা। এরপর রাগ জেদ দেখানো দুটাই ছিল মাথা গরমের ফল। আর বিশেষ করে যেন সেকেন্ড টাইম যেন এমন ভুল না করো। সেদিন যখন তুমি নিজের মুখে বললে তুমি আমাকে মিস করো, বিশ্বাস করো, ওই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি তোমার কাছে থেকে যাই। আমার নিজের মনের বিরুদ্ধে কতটা যুদ্ধ করে এখানে ফিরে আসলাম, সেটা একমাত্র আমিই জানি। সেদিন প্রথমবারের মতো মনে হয়েছিল আমি এই প্রফেশনে না আসলে ভালো হতো। অন্তত আমাদের সম্পর্কের দূরত্বের এই বেড়াজালটা থাকতো না। এখানে আসার পর যখনই একটু সময় পেতাম, তখনই সমুদ্র সৈকতে তোলা আমাদের সেই ছবিগুলো দেখতাম। তোমার একা ছবিগুলো দেখতাম আর খুবই মিস করতাম। থেমে, জানো তো, বাবা যেদিন তোমাকে এখানে নিয়ে এসেছিল, সেদিন আমি খুবই খুশি হয়েছি। এতটাই খুশি হয়েছি যে সেদিন আমার ঠোঁট থেকে একটাবারের জন্য হাসি সরেনি। এমন হাসি খুশি চেহারা আমার সাথে সৈনিকরাও কখনোই দেখেনি। আমার অবস্থা দেখে তারা নিতান্তই অবাক হয়েছে। আমি নিজের অনুভূতিটা লুকাতে চেয়েও পারিনি। তাহলে ভাবো কতটা খুশি হয়েছিলাম। বাবা আর মাকে তো অনেক ধন্যবাদ। তারা যদি এই উদ্যোগটা না নিত, তবে তোমার আর আমার মাঝে দূরত্বের এই দেয়ালটা থেকেই যেত। না হতো দুজন দুজনকে চেনা, আর না এতটা কাছাকাছি আসা হতো। রোদেলা চুপটি করে তাহসিনের কাঁধে মাথা রেখে বসে রইল। তাহসিন বলল, চলো মাইমুন, রুমে চলো, অনেক রাত হয়েছে। রোদেলা বলল, যেতে ভালো লাগছে না, এভাবে একটু থাকি। তাহসিন রোদেলাকে ভয় দেখাতে বলল, সাপ এসে পায়ে কামড় দিলে আমি কিন্তু কিছু জানি না। রোদেলা ভাব নিয়ে বলল, শুনুন, আমি গ্রামের মেয়ে, ওইসব সাপটাকে ভয় পাই না। তাহসিন অবাক হয়ে বলল, সত্যি পাও না? রোদেলা বলল, সাপ আবার ভয় পায় না এমন কেউ আছে নাকি? খুব ভয় পাই, কিন্তু এখন আপনি আছেন বলে ভয় পাচ্ছি না। আর আপনি যে রুমে যাওয়ার জন্য এমনটা বললেন, সেটা কি আমি বুঝিনি? তাহসিন ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তার মানে তুমি রুমে যাবে না? রোদেলা ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না, যাব না। লাস্টবারের মতো জিজ্ঞেস করছি, যাবে না তুমি? রোদেলা এবারও ডানে বামে মাথা নাড়ল, সে যাবে না। তাহসিন জলাশয় থেকে পা উঠিয়ে হাঁটুর কাছে ওঠানো ট্রাউজার অবধি পা নামিয়ে নিল। এরপর পরনের টি শার্টটা টেনে টুনে ঠিক করে নিল। রোদেলা কপালে ভাঁজ ফেলে বলল, এ কি, আপনি উঠে গেলেন কেন? আপনি কি আমাকে রেখে চলে যাবেন নাকি? তাহসিন বলল, আজ্ঞে না ম্যাডাম, আপনাকে নিয়ে যাব। কিন্তু আমি তো যাব। আর কিছু বলতে পারল না। তার আগে তাহসিন নুয়ে রোদেলাকে পাঁচ কোলে করে নিয়ে হাঁটা শুরু করলো। ঘটনার আকস্মিকতায় রোদেলা বোকা বনে গেল। হুঁশ ফিরতে তাহসিনের বুকে আলতো কিল ঘুষি মেরে হাত পা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, অসভ্য লোক কোথাকার, এইভাবে না বলে কোলে তুলে নিল। নামান আমাকে, নামান। কেউ দেখলে কী ভাববেছি? কেউ দেখছে না মাইমুন, আর দেখলেই বা কী? তাহসিন মাহমুদ তার বাচ্চা বউকে কোলে করে নিয়ে যাচ্ছে, এখানে ভাবাভাবির কী আছে? আমি মোটেও বাচ্চা না, আমার 18 বছর হয়ে গেছে। তাতে কি? আমার কাছে তো তুমি বাচ্চাই, আমার থেকে 12 বছরের ছোট তুমি। ইস, আসছে রে বয়সে বড়াই করতে, বড় ভাই যেন। তাহসিন দাঁড়িয়ে গেল, মাথা নিচু করে রোদেলার চোখে চোখ রেখে বলল,
কি বললে তুমি? বড় ভাই। আর একবার এই কথাটা উচ্চারণ করলে কিন্তু কোল থেকে ফেলে দিব। রোদেলা খিলখিল করে হেসে ফেলল, বলল, লোকে তখন বলবে মেজুরে বইয়ের কোমর ভাঙা, শুনতে ভালো লাগবে? বললে বলুক, আমার বউ আমি বুঝে নেব। রোদেলা এবারও হাসলো, দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে বলল, তাহলে ফেলে দিন, আমিও দেখি সেই সাহস আছে নাকি। তাহসিন রোদেলাকে ভয় দেখাতে ঝাঁকি মারলে রোদেলা খিলখিল করে হেসে ফেলল, বলল, জানতাম তো আপনি পারবেন না, ওইটুকু সাহস আপনার নেই। এবার তাহসিনও হেসে ফেলল, ফের হাঁটা দিল, বলল, কেউ কি নিজের হৃদয়ের অংশটুকুকে এভাবে ফেলে দিতে পারে? হুম, জানি তো, সেজন্যই তো ভয় পেলাম না, বুদ্ধিমতী নারী। রোদেলা হাসলো, কোলে থাকা অবস্থাতে তাহসিনের গলা জড়িয়ে বলল, এই বড়বেলায় এসে কোলে চড়তে খুব একটা খারাপ লাগছে না, মনে হচ্ছে যেন আমি সেই ছোট্টই আছি। তাহলে তো সকাল বিকালে এভাবেই তোমাকে কোলে নিয়ে ঘুরতে হবে। একদিকে যেমন তুমি ছোট্টবেলায় ফিল পাবে, অন্যদিকে আমার আর কষ্ট করে ব্যায়াম করতে হবে না, তোমাকে কোলে নিয়ে 2 পাক দিলে ব্যায়াম হয়ে যাবে। কি বলো, ভালো হবে না? তাহসিনের কথা শুনে রোদেলা হেসে ফেলল, বলল, তাহলে তো মন্দ হয় না। তাহসিনও হেসে ফেলল। রোদেলার মনে হলো মুহূর্তটা এখানে থেমে গেলে মন্দ হয় না। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তের মধ্যে এই মুহূর্তটা অন্যতম সুন্দর, যখন প্রিয় মানুষ দুজনে একসঙ্গে হাসে, দুজনেরই ঠোঁট জুড়ে হাসির ঝলকানি বয়ে যায়। এর যে সুন্দর মুহূর্ত কি দ্বিতীয় টিকে আছে? এরকম মুহূর্তটা যেন এতটা সুন্দর হয় সেটা রোদেলা অজানা ছিল। আজ এইরকম মুহূর্তের সাথে পরিচিত হতে পেরে সে বিমুগ্ধ এবং খুবই আনন্দিত। তখন ভোর 6টা। রোদেলা তাহসিনের সাথে আজ মাঠে এসেছে। ভোর ভোর সেনাদলের সকলে পুরো মাঠ জুড়ে দৌড়াতে হয়, এটা যে নিয়ম। তারা সময়ের প্রতি খুবই কঠোর, সময় একটু এদিক ওদিক হয় না, সব কাজে যেন সময় ধরে হয়। বিশাল লাইন জুড়ে সারিবদ্ধভাবে সকল সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। 6টা বাজতেই সকলে দৌড়াতে শুরু করলো। রোদেলা মাঠের লাইনের এপাশে দাঁড়িয়ে সেটা দেখতে লাগলো, হাতে তার ঠান্ডা পানির বোতল। বিশাল মাঠে সেনাবাহিনী প্রতিটি সদস্য কয়েক পাক ঘুরল। দৌড়ানোর সময়টুকু শেষ হতে তাহসিন ঘামাক্ত শরীর নিয়ে মাঠের এপাশে আসলো, যেখানে তার মাইমুন দাঁড়িয়ে আছে। তাহসিনের মুখ চুয়ে ঘাম পড়ছে, হাত পিঠ সবাই ঘেমে নিয়ে একাকার। তাহসিন এসে রোদেলার শাড়ির আঁচল দিয়ে ক্লিন শেভ করা মুখটি মুছতে লাগলো। মুখটুকু মুছে রোদেলা থেকে পানির বোতলখানা নিয়ে পরম তৃপ্তিতে পানি খেলতে লাগলো। এই মুহূর্তে যেন পানিটাই অমৃতের লাগছে। পানি কিছুটা নিজের মাথাতেও ঢাললো। রোদেলা নিজের শাড়ির আঁচল টেনে তাহসিনের ছোট ছোট ভেজা চুলগুলো পরম যত্নে মুছে দিল। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে হাসলো, অতঃপর বলল, এইরকম করে বইয়ের যত্ন পেতেও কপাল লাগে। আমার কপালটা কত ভালো, তাই না রোদেলা? তাহসিন ইচ্ছে করে রোদেলা বলে ডাকলো। দেখতে চাইলে রোদেলা এই ডাক কেমন করে নেয়। রোদেলা খেপে গেল, রাগী কণ্ঠে বলল, এই কে রোদেলা? হ্যাঁ? তাহসিন ভাবলেশীন ভাবে বলল, কে আর, তুমি? তুমি তো রোদেলা। দেখুন ঠিক হচ্ছে না কিন্তু। এ বাবা, আমি আবার কি করলাম? আপনি জানেন না কি করেছেন? আমাকে কেন রোদেলা বলে ডাকলেন? হ্যাঁ, ও বুঝেছি তো, পুরনো হয়ে যাচ্ছে কি না, তাই তো এই নামে ডাকা, তাই না? তাহসিন রোদেলার কথা শুনে হেসে ফেলল। রোদেলা নাক কুচকে বুকে আড়াআড়িভাবে হাত পেতে বলল, ইদানিং আবার একটু বেশি হাসছেন। তাহসিন হাসতে হাসতে বলল, কারণ বউ বেশি আদরে রাখছে তো, তাই হাসছি। একদম কথা ঘুরাবেন না, বলুন কেন ডাকলেন রোদেলা বলে। তাহসিন মাঠে বসে থেকেই বলল, তোমাকে একটু রাঙানোর জন্যই। আমি কি পাগল, আমাকে রাগাবেন কেন? তাহসিন কানে ধরে বলল, সরি বাবা, ভুল হয়েছে আমার। লজ্জা লাগছে না? আশেপাশে আপনার সিনিয়র জুনিয়র সবাই আছে, কানে ধরেছেন কেন? লজ্জা লাগবে কেন? বইয়ের কাছে সবাই ভেজা বিড়াল হয়, বুঝেছ মাইমুন? এবারের মতো মাফ করলাম। আর একদিনও যদি মাইমুন না ডেকে রোদেলা বলে ডাকেন, তবে আপনার খবর আছে, এই বলে রাখলাম আমি। কয়টা খবর ম্যাডাম? আবারও ফেজলামো? তাহসিন উঠে দাঁড়ালো, তারপর বলল, আচ্ছা, আপাতত আর ফাজলামি করছি না, চলে যাচ্ছি আমি ক্যাম্পে। তুমি বাসায় চলে যাও, বাকি রাগটুকু তুলে রাখো। আমিও আমার ফাজলামিগুলো তুলে রাখলাম, রাতে এসে আবার শুরু হবে, ঠিক আছে? সেই অপেক্ষাতেই থাকেন, যাচ্ছি আমি। ঠিক আছে ম্যাডাম, তাড়াতাড়ি বাসায় ফিরবেন, দেখি চেষ্টা করব। তাহসিন চলে গেল। রোদেলাও চলে এলো। কাল থেকে তার কলেজ খোলা, এই সময়টাতে রান্না বান্না নিয়ে সে ব্যস্ত থাকবে। আজ সময় পেয়ে তাহসিন নিয়ে এলো তাকে। সময়টা কেটে গেল সুন্দরভাবে। এবার বাসায় যে রান্না বসাতে হবে। 1 সপ্তাহ বন্ধের পর আজ রোদেলা আর নিহা কলেজে এলো। রোদেলা আর নিহারও দেখা হলো 1 সপ্তাহ পর। নিহা তো অনেক
কথাই জমে আছে। রোদেলাকে সামনাসামনি বলবে বলে ফোনে বলেনি। রোদেলা আশা থেকে নিহা গল্প জুড়ে দিয়েছে। গল্পের মুখ্য বিষয় শান্ত। এই অবধি শান্তর কাহিনী নিহা বলে যাচ্ছে। শান্তর ফোন নাম্বার কি করে জোগাড় করলো, কিভাবে আইডিতে অ্যাড হলো, কি কথা হলো, সব শেষ হবেই। গত 4 দিন রোজ নিয়ম করে শান্তর সাথে তার ফোনে কথা চলছে। রোদেলা শুনে বলল, তুমি কি সব কিছু ভেবে চিন্তে এগোচ্ছ নিহা? রোদ, সব কিছু ভেবে এগোলাম। আমি ভেবে দেখেছি মানুষটাকে ছাড়া আমার চলবে না। এই মানুষটাকে যেমন আমার প্রয়োজন, তেমন এই মানুষটারও আমাকে খুব প্রয়োজন। এই মানুষটার উপর থেকে যেমন বখাটে খারাপ মনে হয়, সে কিন্তু ততটাও খারাপ না রোদ। ট্রাস্ট মি, মানুষটা মনের দিক থেকে খুবই ভালো। আর জানো তো রোদ, ভিলেনরা সবার কাছে ভিলেন হলেও নিজের ভালোবাসার কাছে ভালোবাসা হয়ে ধরা দেয়। গোটা জাতি তাদের ভয় গুটিয়ে থাকলেও তারা কিন্তু ভালোবাসার মানুষটার কাছে ভীতু। তারা যেন তখন শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। আর জানো তো, এমন বখাটে উম্মাদদের ভালোবাসায় কিন্তু খাঁটি হয়ে থাকে। তারা হয়তো প্রকাশ করতে পারে না কিংবা প্রকাশ করে না, তবে তারা যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে। আর তারা যে কোনোভাবেই সে ভালোবাসার মানুষটিকে নিজের করে নেয়। প্রয়োজনে গোটা বিশ্বের সাথেও লড়াই করে ভালোবাসার মানুষটিকে এক প্রকার ছিনিয়ে নেয়। তাদের কাছে থাকে না পরিবারের অজুহাত দিয়ে চলে যাওয়া, কিংবা বেকারত্বের অজুহাত দিয়ে মানুষটাকে দূরে ঠেলে দেওয়া। রোদেলা বলল, আমার বান্ধবীটা যে শান্ত ভাইয়ের প্রেমে ভালোই মজেছে সেটা খুব ভালোই বুঝতে পারছি। শান্ত ভাইয়ের প্রেমে পড়ে তিনি প্রেম বিশেষজ্ঞ কমিটিতে যোগদান করেছে, সেটা ঢের বুঝতে পারছি। নেহা হাসলো। রোদেলা নিহার কাঁধে হাত রেখে বলল, এগিয়ে যাও নেহা, যেহেতু তোমার মন টানছে সেহেতু মনের জোর দিয়ে এগিয়ে যাও। আর দোয়া করি শান্ত ভাইয়ের ভালোবাসা পেয়ে জয়ী হয়ে ফেরো। ক্লাস শেষে নেহা আর রোদেলা একসাথে বের হলেও আজ আর একসাথে রিক্সা ডেকে বাসার উদ্দেশ্যে রওনা হলো না। নেহা রোদেলাকে রাস্তা অবধি এগিয়ে দিয়ে ফের কলেজের গেটের কাছে এলো, কারণ সে শান্তর সাথে দেখা করবে। রোদেলা আর দাঁড়ালো না। ওরা দুজন কথাবার্তা বলবে, রোদেলা দাঁড়িয়ে থাকবে। বিষয়টা নিজের কাছে দৃষ্টিকটু লাগে। যতই ওদের মাঝে প্রেমের সম্পর্ক না হোক, তবুও কেমন লজ্জাজনক ব্যাপার হবে। তাই রোদেলা এসে পড়ল। নেহা গেটের কাছে এসে এদিক সেদিক তাকালো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে পেল না। নেহা ফের কলেজের ভেতরে ঢুকলো। শান্ত ক্লাসের সামনেও গেল, কিন্তু সেখানেও পেল না। নেহার মনটাই খারাপ হয়ে গেল। পুরো কলেজে শান্তকে খুঁজলো, কিন্তু পেল না। সে আশাহত হয়ে মাঠ পেরিয়ে গেট দিয়ে বাইরে বের হলো। রাস্তার ধারের টঙের দোকানেতেও চোখ বোলালো। সে তো কাল রাতেই শান্তকে বলে রেখেছিল আজ তার ক্লাস আছে, শান্ত যেন আজ কলেজে আসে। শান্ত অবশ্য তখনই বলে দিয়েছিল আসবে না, কিন্তু নিহার বিশ্বাস ছিল শান্ত ঠিক আসবে। কিন্তু নিহার বিষয় ভুল প্রমাণিত করে শান্ত সত্যি আজ আসলো না, নিহার সাথে দেখা দিল না। নিহা কলেজের গেটে এসে যেই না শান্তকে কল দিতে যাবে, তখনই রাস্তার ওপারে হইচই শুনে এগিয়ে গেল। আর যে যা দেখলো তা দেখে নিহা অবাক হয়ে হাত দিয়ে মুখ চেপে ধরল। শান্ত একটা ছেলেকে মারছে, তা দেখে নিহার মারাত্মক জেদ উঠল। কেন সবসময় ওকে মারামারি করতে হবে? নিহা এগিয়ে যেত, কিন্তু এতগুলো মানুষকে পেরিয়ে এগিয়ে গেলে শান্ত নির্ঘাত তাকে অপমান করবে। সেটা মোটেও ভালো দেখাবে না। শান্ত ছেলেটাকে মারছে আর অশ্রাব্য ভাষায় বকছে। নিহার এসব কিছুই ভালো লাগছে না। নেহা মন বেজার করে বাসায় চলে এলো। এসে কলেজের পোশাক চেঞ্জ না করে বিছানায় চুপচাপ শুয়ে রইল। সে কি ঠিক পথে এগোচ্ছে? এই ছেলেটা কি আসলে ভালো পথে আনা সম্ভব? নিহা যে এখনোই ক্লান্ত হয়ে পড়েছে। কেন এই ছেলেটার সাথে তার দেখা হলো? নিজেকে বেশ ক্লান্ত লাগছে, কিছুই ভালো লাগছে না তার, সব কিছু অসহ্য লাগছে। তাহসিন বাসায় ফিরে রোদেলা কোনো কথা বলল না। তাহসিনের ঠিক বোধগম্য হলো না রোদেলা কেন এত চুপচাপ। বার কয়েক জিজ্ঞেস করলেও কোনো উত্তর মিলল না। রোদেলা তাহসিনকে ভাত দিয়ে নিজেও চুপচাপ খেয়ে নিল। এরপর রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে রইল। তাহসিন বিছানায় বসে ফোনে কিছু কাজ করলো। এরপর রোদেলাকে ডাকলো, মাইমুন এখানে এসো। রোদেলা বলল, পারবো না। তাহসিন যেন বোকা বনে গেল। কি হলো হুট করে? তাহসিন বলল, কি হয়েছে তোমার? কিছু না। তোমাদের মেয়েদের কি এক স্বভাব? কিছু হলে জিজ্ঞেস করলে বলবে কিছু না, জানি না। এই শব্দ ছাড়া অন্য কিছু তো বলবে না। এদিকে জিজ্ঞেস না করলে মুখ ফোলাবে, বলবে কেন কারণ জিজ্ঞেস করা হয়নি। এখন বলো, আমরা অসহায় পুরুষেরা কোন দিকে যাব? রোদেলা বারান্দা থেকে এসে 2 হাত কোমরে গুজে বলল, এই কি বললেন আপনি? আমার আগে কয়টা মেয়েকে সামলিয়ে দিয়েছেন যে মেয়েদের সম্পর্কে এত কিছু জানেন? তুমি তো আমার জীবনে প্রথম নারী, কিন্তু জানো তো, তোমার আগেও আমার মাকে দেখেছি। আমার মাও বাবার সাথে ঠিক এমনটাই করতো। তার থেকে জানা, কাজ করে কুল পাই না, আবার কিনা কত মেয়েদেরকে সামাল দিব। কি হয়েছে বলবে তুমি? সকালে কি বলেছেন মনে আছে? তাহসিন একটু ভাবতেই মনে পড়ে গেল সকালের কথা।
কপাল চাপড়ে হা হুতাশ করে বললে, অতি সামান্য ঘটনার রেশ ধরে তুমি এখনও রেখে আছো মাইমুন? রোদেলা কপাল কুঁচকে বলল, অতি সামান্য ঘটনা? শুনুন মাহমুদ সাহেব, এটা আপনার কাছে অতি সামান্য ঘটনা হলেও আমার কাছে মোটেও তা নয়। আপনি আমাকে মাইমুন বলে ডেকে এসেছেন, এই প্রথমবারে রোদেলা বলে ডেকেছেন। কেন ডাকবেন? তখনই তো বললাম দুষ্টুমি করে ডেকেছি। কেন দুষ্টুমি করবেন? তাহসিন ভাবলেশীনভাবে বলল, কারণ আমার ইচ্ছা। আপনার ইচ্ছে হলে এমন দুষ্টুমি করতে পারেন না? তাহসিন রোদেলার দিকে তাকালো, তারপর বলল, তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাইছো মাইমুন? রোদেলা এবার ঢোক গেল, তারপর আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি, আগে যখন দূরে ছিলাম তখন তো অভিমান করতাম, রাগ দেখাতাম, কিন্তু আমাদের মাঝে তো কখনোই ঝগড়া হয়নি, তাই একটু ঝগড়ার ফিলিংসটা নিতে চাইছিলাম। ভালো লাগছে না? খুব ঝগড়া করতে ইচ্ছে করছে মাহমুদ সাহেব, প্লিজ ক্যারি অন। তাহসিন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। অতঃপর রোদেলা হাত ধরে টেনে এনে কাছে এনে নিজের কোলে বসালো। এরপর দু হাত দিয়ে রোদেলাকে জড়িয়ে ধরে বলল, আমি ঝগড়া করতে পারি না মাইমুন। তাহলে কি পারেন? তাহসিন রোদেলার চুলে মুখ ডুবিয়ে হাসকি স্বরে বলল, আদর করতে। ব্যাস, রোদেলার গলা পাচ্ছে এক মুহূর্তেই হুশ। এখন সে কোনটায় যেন জমে যাচ্ছে। তাহসিনের থেকে ছাড়া পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাহসিন কি ছাড়ার পাত্র? তাহসিন রোদেলাকে শক্ত করে জড়িয়ে রাখল। রাত ঘনিয়ে এলো, কিন্তু আজ আর নিহা শান্তকে ফোন করলো না। অভিমান নিয়ে এসে ঘুমানোর চেষ্টা করলো। যখনই দু চোখের পাতা লেগে এলো তখনই তার ফোনটা সশব্দে বেজে উঠল। নিহা ফোন রিসিভ করে ঘুমো ঘুমো কণ্ঠেই চালাম দিয়ে শুধালো, কে বলছেন? অশান্ত বলছি। ছাতার মাথা। অশান্ত কি কারোর নাম হয় নাকি? কথাটা বলে নিহা থেমে গেল। তার মাথায় শান্তর নামটা ভেসে উঠল। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে চোখ বুলালো। আর যখন বুঝতে পারলো শান্ত ফাঁকে ফোন করেছে, তার চোখ থেকে ঘুম পুরো উধাও। নিহা উঠে বসলো, বলল, শান্ত ভাই, আপনি সত্যি ফোন করেছেন? না, স্বপ্নে ফোন করেছি। তো দুষ্টুমি করবেন না তো। যাই হোক, আপনি ফোন কেন করেছেন? তুমি যে কারণে ফোন করো সে কারণেই। আমি তো আপনাকে জ্বালানোর জন্যই ফোন করি। তাহলে আমিও তাই। তো ব্যাপার কি? আজ যে শান্তকে ডিস্টার্ব না করে ঘুমের রাজ্যে পাড়ি দিলে। শান্তকে ডিস্টার্ব না করে তোমার ঘুম আসা বুঝি? আসে। কারণ আমি আপনার সাথে রাগ করেছি। কেন রাগ করেছো? দেখা করেছিলেন আপনি আজ। আমার কি দেখা করার কথা ছিল? অবশ্যই ছিল। আমি বলেছি আপনাকে আসতে, অবশ্যই আপনি বলেছিলেন আসবেন না, কিন্তু আমি তো এসেছিলাম। এসেছিলেন তো। মারামারি করতে এসেছিলেন? আমি তো কলেজের উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে একটা ছেলের সাথে ক্যাচার লেগে গেল, তাই তো ঝামেলাটা বাঁধলাম। এরপর কলেজের চেয়ে তোমাকে আর পাইনি তো। আমি তখন কলেজে থাকলে তো আমাকে পাবেন। আপনাকে মারামারি করতে দেখেই চলে এসেছি আমি। কেন শান্ত ভাই, আপনাকে কেন এই মারামারি ঝামেলা এসবের মধ্যে থাকতে হবে? কেন বলুন? এগুলো না করলে কি আপনার ঘুম আসে না? আমার কি দোষ? আমাকে দেখলে মানুষের চুলকানি শুরু হয়ে যায়, তাদের মার খেতে ইচ্ছে করে। মানুষের তো আর কাজ নেই, তাই না? আচ্ছা, আজকে যে ছেলেটাকে মারছিলেন তাকে কেন মারছিলেন? কী অন্যায় ছিল তার? দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, ছেলেটা একদম আমার গায়ের সাথে লেগে গেল, হাতে সিগারেট টানতে টানতে গেল, অথচ আমাকে সালামও দিল না। আমার সাবানের সিগারেট খেতে খেতে যাচ্ছিল, তাই মেরেছি। আর বড় ভাইয়ের মতো শাসন করে দিয়েছি। এরপর থেকে যেন দেখা হলে বেয়াদবি না করে সালাম ঠুকে যায়। তুমি এসব মাথা ঘামিও না। শুনুন শান্ত ভাই, সম্মান জিনিসটা না চেয়ে নেওয়ার জিনিস না, এটা মানুষের ভালো কাজে অটোমেটিক এসে পড়ে। আপনি কি মনে করেন আপনাকে যারা সালাম ঠুকে তারা খুব মান্য করে আপনাকে? আরে না শান্ত ভাই, তারা সামনে আপনাকে আসতে যেতে ঠিকই সালাম দেয়, কিন্তু পিছে পিছে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে। আর যারা ভালো কাজ করে, সম্মান অর্জন করে, তাদেরকে মানুষ সামনে পেছনে সবসময় সম্মান করে যায়। আপনি মানুষের উপকার করুন, দেখবেন যখন মানুষ আপনাকে এমনি সম্মান করবে। আপনার চেয়ে নিতে হবে না। ছোটদের সাথে বড় ভাইদের মতো স্নেহ ভরা ব্যবহার করুন, দেখবেন তারা আপনাকে বড় ভাইয়ের মতো সম্মান করবে। আচ্ছা, আপনি নিজে ভাবুন তো, আপনার বাবা দাদার বয়সী লোকেরা আপনাকে ভয় পেয়ে গুটিয়ে থাকে, আপনার ভয় সর্বদা তটস্থ থাকে, অথচ অমন বয়সে মানুষেরা আপনার মাথায় স্নেহের হাত বুলিয়ে দোয়া দেওয়ার কথা ভাবতে পারছেন শান্ত ভাই আপনি? শান্ত চুপ করে রইল। নিহা ফের বলল, শান্ত ভাই, একটা কথা রাখবেন? বলো। আপনি প্লিজ সবার মনে আর ভয় হয়ে থাকবেন না। একটাবার বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করে দেখুন না, দেখবেন এখন কি সম্মান পাচ্ছেন তার চেয়ে বহুগুণ সম্মান পাবেন। এখন নামমাত্র সম্মান পাচ্ছেন, তখন সত্যিকারের সম্মানই পাবেন। প্লিজ শান্ত ভাই, অনুরোধ করছি আমি। তুমি সত্যি বলছো তো? সবাই তখন আমাকে সম্মান করবে? করবে।
বহুগুণ সম্মান করবে। আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে আপনি অন্তত 1 সপ্তাহের জন্য তাদের সাথে ভালো আচরণ করে দেখুন। তাহলে বুঝবেন আমি সত্যি বলছি কি নাকি মিথ্যে বলছি। ওকে, ডান। তোমার কথা মতো আমি 1 সপ্তাহ ওদের সাথে ভালো আচরণ করে ওদের পরীক্ষা করে দেখব। যদি তোমার কথা সত্যি হয় তবে আমি আর কখনোই ভালো মানুষের গায়ে হাত তুলব না, বিনা অপরাধে কাউকে শাস্তি দেব না। আমি আমার বয়োজ্যেষ্ঠ সকলকে সম্মান করে যাব আর ছোটদের স্নেহ করব। আর যদি তোমার কথা মিথ্যে হয় তবে আমি এখন কি খারাপ, এর চেয়েও 1000 গুণ খারাপ হয়ে যাব, মাথায় রেখো। ঠিক আছে শান্ত ভাই, আপনার শর্ত আমিও মেনে নিলাম। আর যদি আমার কথা মিথ্যে প্রমাণিত হয় তবে আমি আর কখনো আপনাকে ডিস্টার্ব করব না। আপনাকে আপনার মতো ছেড়ে দেব, আই প্রমিস। নেহা কথাটুকু বলে ফোন রেখে দিল। এরপর বড় একটা শ্বাস টানল। তারপর বিশ্বাস সে বিজয়ী হবে। যাই হোক, এই ওসিলা শান্তকে লোকদের সাথে বাজে আচরণ, কথায় কথা মারামারি এসব থেকে তো দূরে সরাতে পারছে। এইভাবে একটু একটু করে শান্তকে সকল বাজে অভ্যাস থেকে দূরে ঠেলে দিবে।